অর্থনীতি প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা অর্থনীতির তৃতীয় অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের গাণিতিক গড় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গাণিতিক গড়ের আলোচনার ধারাবাহিকতায় শ্রেণীকৃত তথ্য থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা যায় বিষয়টি আমরা দেখব। প্রথমেই আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। সূত্রটি হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi di ডিভাইডেড বাই n ইন্টু সি। এখানে x বার হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড়, a হচ্ছে আনুমানিক গড়, c হচ্ছে শ্রেণীব্যাপ্তি, d হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই c এবং f হচ্ছে গঠন সংখ্যা এবং n হচ্ছে গঠন সংখ্যাগুলোর যোগফল। আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন দেওয়া থাকতে পারে। বলা হচ্ছে কোনো পরীক্ষায় ৬০ জন ছাত্রছাত্রীর পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন নিম্নে দেওয়া হলো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে যদি পদ্ধতি উল্লেখ করা থাকে তাহলে আমরা ওই পদ্ধতিই ব্যবহার করব। তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে হলে যেটা আমাদের মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখতে হবে, অর্থাৎ আমাকে এখান থেকে এ বের করতে হবে, এখান থেকে ডি এর মান বের করতে হবে, সি এর মান বের করতে হবে এবং এফআই এবং ডিআই গুণ করে যে সামেশন হয় সেই মানটাও বের করতে হবে। এই মানগুলো বের করার পর সূত্রের মানগুলো স্থাপন করলে আমরা গাণিতিক গড়ের সেই কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে মানগুলো বের করব সেটা একটু খেয়াল করি। ধরো আমাদেরকে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে। আমাদেরকে এখানে প্রথমে এর মান বের করতে হবে। এর মানে হচ্ছে অ্যাজিউম মিন বা অনুমিত গড়, অনুমিত মান বা অনুমিত ভ্যালু। এখানে আমাকে যে শ্রেণী ব্যবধান দেওয়া হলো সেই শ্রেণী ব্যবধান থেকে আমাদের শ্রেণী মধ্যমান বা এক্সআই বের করতে হবে। শ্রেণী ব্যবধান থেকে এক্সআই কিভাবে বের করব? এখানে দেখো, এই শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে লোয়ার ভ্যালু বা লোয়ার লিমিট হচ্ছে 10, আপার লিমিট হচ্ছে 20। লোয়ার লিমিটের সাথে আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পাবো। এক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা সারির আলাদা আলাদা মধ্যমান বা এক্স এর ভ্যালু বেরোবে। এখন এই এক্স এর ভ্যালুর মধ্য থেকে যে কোনো একটা এক্স কে আমরা এ হিসেবে ধরে নিব। এখন আমরা ডিআই যখন বের করতে যাব তখন ডিআই হবে প্রতিটা এক্স থেকে এ বিয়োগ করে সি দিয়ে ভাগ। এখানে সি হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা প্রত্যেকটা সারির আলাদা আলাদা ডি এর মান পাবো। আমরা প্রথমটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে এক্স এর মান হচ্ছে 15, এ মান হচ্ছে 55। তাহলে 15 বিয়োগ 55 ইকুয়াল টু -40। -40কে যদি আমরা 10 দিয়ে ডিভাইডেড করি তাহলে হচ্ছে -4। একইভাবে পরের সারিতে 25 -55 equal to 30 divided by 10 equal to -3। এইভাবে প্রত্যেকটা সারির আলাদা আলাদা ডি এর মান বের হবে। এই পর্যায়ে আমাদেরকে এফআই এবং ডিআই গুণ করতে হবে। তাহলে এফআই এবং ডিআই গুণ করে আমরা আলাদা একটি কলাম পাবো। সেই কলামের যোগফল বের হবে সামেশন এফআই ডিআই ইকুয়াল টু -45। এখানে এই এফ কলামগুলো যোগ করে আমি যে মানটা পাবো সেই মানটা হচ্ছে এন এর সমান, অর্থাৎ সামেশন এফআই ইকুয়াল টু এন ইকুয়াল টু 60। এই প্রাপ্ত মানগুলো যদি আমি আমাদের সূত্রে বসাই তাহলে আমরা পাবো a ইকুয়াল টু 55 মাইনাস এফ আই ডিআই ইকুয়াল টু -46, n ইকুয়াল টু 60 ইন্টু সি ইকুয়াল টু 10। তাহলে গাণিতিক প্রক্রিয়া শেষে আমরা মান পাচ্ছি 47.33। তাহলে এই উপরের লিখিত যে এই গণসংখ্যার বা গণসংখ্যা নিবেশনের মাধ্যমে যদি আমরা গণসংখ্যা নিবেশন থেকে যদি আমরা গাণিতিক গড় বের করি তাহলে গাণিতিক গড়ের মান হবে 47.33। এরপরে আমরা দেখব
গাণিতিক গড়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে। গাণিতিক গড়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি তথ্য থেকে তথ্যের গড়ের যে বিচ্যুতির যোগফল কি হয়, শূন্য হয়। অর্থাৎ প্রতিটা তথ্য থেকে ওই তথ্যমালার থেকে প্রাপ্ত গাণিতিক গড় যদি আমরা বিয়োগ করি এবং সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এর মান পাবো শূন্য। গাণিতিক গড় মূল বিন্দু ও মাপনের উপর নির্ভরশীল। যদি x1 x2 xn nটি তথ্য হয়, অর্থাৎ এখানে x এর n সংখ্যক তথ্য রয়েছে এবং প্রতিটি তথ্য থেকে মূল বিন্দু বিয়োগ এবং মাপনী দিয়ে ভাগ করলে যে নতুন মান পাওয়া যায়, আমরা যে মান পাই সেই তথ্যের গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। বিষয়টা এভাবে ব্যাখ্যা করা যায়, যেমন এখানে দেখো এই x চলকের, ধরো এখানে x একটি চলক, সেখানে x চলকের মূল হচ্ছে a আর মাপনী হচ্ছে প্রতিটি x এর যে পার্থক্য সেটা হচ্ছে মাপনী বা স্কেল, যেটাকে আমরা c বলতে পারি, সিকে আমরা শ্রেণী ব্যবধানও বলতে পারি। এখন ধরি di একটি নতুন চলক, তাহলে di হবে xi মাইনাস a ডিভাইডেড বাই c, অর্থাৎ পুরাতন চলক থেকে নতুন চলক যেটা পাবো সেটাও পুরাতন চলকের ন্যায় গড় অ্যাজিউম মিন বা মূল সি বা মাপনীর উপর নির্ভরশীল হবে। এটা একটা আলাদা প্রমাণ রয়েছে, আমরা প্রমাণের বিষয়টা বিস্তারিত জানবো। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ধ্রুবক সংখ্যার গড় সর্বদা ধ্রুবক হয়। ধরো আমি কে একটা ধ্রুবক নিলাম, এখানে কে রয়েছে n সংখ্যক, তাহলে প্রত্যেকটা কে কে আমি যোগ করে n দিয়ে ভাগ করলে গড় পাবো, অথবা কে এর মানকে কে এর সংখ্যা দ্বারা গুণ করে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কে মান পাবো। এরপরে আমরা দেখি গাণিতিক গড়ের সুবিধা, অর্থাৎ গাণিতিক গড়ের কি কি সুবিধা রয়েছে। গাণিতিক গড় সহজে পরিমাপ করা যায়। অশ্রেণীকৃত তথ্য থেকে গাণিতিক গড় নির্ণয় করা যায়। গাণিতিক গড় বীজগাণিতিক প্রক্রিয়ার আরোহের উপযোগী, অর্থাৎ এখানে বীজগাণিতিক প্রক্রিয়া ব্যবহার করা যায়। গাণিতিক গড়ের ব্যবহার সর্বাধিক, অর্থাৎ যতগুলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ রয়েছে এর মধ্যে গাণিতিক গড় সবচেয়ে বহুল ব্যবহৃত বা প্রচলিত। নমুনার তারতম্য হলেও গাণিতিক গড় কম প্রভাবিত হয়। অসুবিধা রয়েছে, যেমন তথ্য সেটে প্রান্তীয় মান থাকলে গড় প্রতিনিধিত্বশীল হয় না, অর্থাৎ মান খুব বেশি ছোট বা খুব বেশি বড় হলেও সেই তথ্য সারি থেকে বা সেই তথ্যমালা থেকে যদি আমরা গাণিতিক গড় নির্ণয় করি সেটা খুব বেশি প্রতিনিধিত্বশীল হয় না। এরপর হচ্ছে প্রান্ত খোলা বিন্যাসের গাণিতিক গড় নির্ণয় করা সম্ভব নয়। যদি এভাবে নিম্নসীমা অথবা উচ্চসীমা না দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই তথ্য সারির গাণিতিক গড় নির্ণয় করা সম্ভব নয়। গ্রাফের মাধ্যমে গাণিতিক গড় নির্ণয় করা যায় না, অর্থাৎ গ্রাফ বা চিত্রের মাধ্যমে গাণিতিক গড় নির্ণয় করা, আমরা জানি গ্রাফের মাধ্যমে মধ্যমা বা গ্রাফের মাধ্যমে প্রচুরক নির্ণয় করা গেলেও গ্রাফের মাধ্যমে গাণিতিক গড় নির্ণয় করা বা প্রকাশ করা সম্ভব নয়। এরপরে আমরা কেন্দ্রীয় প্রবণতা আর একটি পরিমাপক গণিতক গড় বা জ্যামিতিক গড় নিয়ে আলোচনা করব। গণিতক গড় কেন্দ্রীয় প্রবণতার একটি বিশেষ পরিমাপক, অর্থাৎ এটা সচরাচর ব্যবহার হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এখন বিশেষ বিশেষ ক্ষেত্র বলতে সাধারণত আনুপাতিক হিসাব, শতকরা হিসাব অথবা এবং পরিবর্তন হারের ক্ষেত্রে গণিতক গড় ব্যবহার উপযোগী। এসব ক্ষেত্রে আমরা গণিতক গড়টাকে বিশেষভাবে ব্যবহার করে থাকি। তাছাড়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক তথ্য বিশ্লেষণ, যেমন সূচক সংখ্যার নির্ণয়ও গণিতক গড় বা জ্যামিতিক গড় বহুল ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই জেনে নিই জ্যামিতিক গড় কাকে বলে। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ এটা যদি শ্রেণীকরণ করা না থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে অশূন্য ধনাত্মক, অর্থাৎ আমরা ওই সকল সংখ্যারই জ্যামিতিক গড় বা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো যেখানে সংখ্যাগুলো হবে 0 9 এমন এবং ঋণাত্মক 9 এমন, অর্থাৎ সংখ্যাটি অবশ্যই অশূন্য ধনাত্মক হতে হবে। n সংখ্যক তথ্যের গুণফলের, অর্থাৎ তথ্য সবগুলোকে গুণ করে
যদি nতম মূল বের করি ওই তথ্যের, তখন আমরা গণিত গড় পাবো বা জ্যামিতিক গড় পাবো। যেমন জিএম বলতে জিওমেট্রিক মিন বোঝাচ্ছে। এখানে যদি x এর n সংখ্যক তথ্য থাকে তাহলে nতম মূলই হবে ওই তথ্যের জ্যামিতিক গড়। এটা আমরা লগের মাধ্যমে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে হবে অ্যান্টিলগ সামেশন xi1 log xi ডিভাইডেড বাই n। যেমন এখানে একটা সমস্যা বলা আছে, পরীক্ষায় ধরনের সমস্যা আসতে পারে। বলা হচ্ছে এই পাঠের উদাহরণ, এখানে 10 জন ছাত্রছাত্রীর পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর থেকে জ্যামিতিক গড় নির্ণয় করো। অর্থাৎ এখানে x চলক রয়েছে 10টি বা 10 জন ছাত্রছাত্রীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রথমেই আমরা x গুলোকে কলাম আকারে লিখব, তারপরে x থেকে প্রতিটা x এর log x বের করব। তাহলে আমরা ক্যালকুলেটরে log বোতামটা টিপ দিয়ে x এর মান যদি দেই তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পাবো, যেমন log 20 ইকুয়াল টু 1.301। একইভাবে log 30 log 35 বের হবে। এখানে যতগুলো n আছে, যতগুলো x আছে সেগুলোই ততগুলো xই হচ্ছে নাম্বার অফ অবজারভেশন বা n। এখন এই প্রাপ্ত log x কে যদি যোগ করি তাহলে আমরা পাবো সামেশন log xi। এখন এই n কে দিয়ে সামেশন log xi ভাগ করে এটাকে যদি আমরা ক্যালকুলেটরের শিফট দিয়ে লগ দিয়ে অ্যান্টিলগ বের করে সেই মানটা বের করি তাহলে এটাই আমরা পাবো অ্যান্টিলগ। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সহজে বের করতে পারবা, সাধারণ কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে সেটা সহজে বের করা যায় না। তাহলে এই সামেশন log x কে n দিয়ে ভাগ করে অ্যান্টিলগ করলে আমরা পাবো 34.033। সেটাই হচ্ছে আমাদের জ্যামিতিক গড়। তেমনিভাবে জ্যামিতিক গড় শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায়। এখন আমরা দেখব শ্রেণীকৃত তথ্য থেকে কিভাবে জ্যামিতিক গড় নির্ণয় করা যায়। ধরো এখানে কোনো চলক x1 x2 xn এর গণসংখ্যা, অর্থাৎ যখন চলকের পাশাপাশি এর গণসংখ্যা দেওয়া থাকবে তখন হবে শ্রেণীকৃত তথ্য, আর যদি কোনো শুধু চলক দেওয়া থাকে সেটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্য। তাহলে যে কোনো অশ্রেণীকৃত তথ্য থেকে যদি আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে, তাহলে আমরা সাধারণভাবে এই সূত্রটা প্রয়োগ করলেই হবে। অর্থাৎ আগের সূত্রের সাথে পরের সূত্রের পার্থক্য হচ্ছে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে fi থাকে না বা গণসংখ্যা থাকে না, আর শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে fi বা গণসংখ্যা থাকে। আমাদের এখানে অত বিস্তারিত আলোচনা তোমরা দেখতে পারো যে সূত্রটা কিভাবে আমরা এখানে করলাম। এখানে মূলত এইখানে সূত্রের যে ব্যাখ্যা অথবা সূত্রটা কিভাবে তৈরি হলো সেটাই বলা হচ্ছে। আমরা সরাসরি এই সূত্রটা মনে রাখলেও আমাদের হবে যে gm ইকুয়াল টু অ্যান্টিলগ সামেশন n i1 fi log xi ডিভাইডেড বাই n। যেমন এখানে আরেকটি সমস্যার কথা বলা হচ্ছে, এই পাঠে এখানে 60 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের নিবেশন থেকে জ্যামিতিক গড় নির্ণয় করতে বলা হলো। এখানে শ্রেণীকৃত তথ্যের জ্যামিতিক গড় নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে অর্থাৎ শ্রেণী করে দেওয়া আছে এবং এখানে গণসংখ্যা আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। শ্রেণীর মধ্যমান কেন নির্ণয় করতে হবে? কারণ আমাদের log xi বের করতে হবে। কারণ যখন শ্রেণীকরণ করা থাকে তখন কোনো x এর মান থাকে না, মধ্যমানটাই হচ্ছে x এর মান। মধ্যমান বের করে x এর মান বের করতে হবে। x এর মান পাওয়ার পরে আমাদের f, এই যে প্রত্যেকটি xi এর এক একটি log x মান বের হবে। এখন log xi এর সাথে fi যোগ করে আমরা fi গুণ করে পাবো আমরা fi log xi। এখন এই কলামটা যদি আমি যোগ করি তাহলে আমি পাবো সামেশন fi log xi। তাহলে আমাদের সূত্র হচ্ছে অ্যান্টিলগ সামেশন fi log xi ডিভাইডেড বাই n। আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 44.883। তাহলে নির্ণীত জ্যামিতিক গড় হচ্ছে 44.883।
ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে।